এই যে বিষয়গুলো আগের দিন ডিসকাস হয়েছে সেগুলো একবার দেখার সুযোগ পেয়েছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখেছি। আমার ইনফ্যাক্ট একটা ডাউট আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছিলাম যে যখন আমরা ধরুন এই ইউটাকে এক্সপ্রেস করছি ইন দ্য ফর্ম অফ এন ভেক্টর ইনটু ইউ ভেক্টর, ঠিক আছে, হুম কিন্তু হুম এবার যেটা আমরা ভেরিয়েশন কনসিডার করছি ভিটা, তখন হুম। আমরা ট্রান্সপোজ হিসাবে লিখছি, তো মানে ওটাকে যদি নর্মাল ভাবে এন ভেক্টর ইনটু ভি ভেক্টর লিখি তো কোনো প্রবলেম হবে ওটা? না, কোনো প্রবলেম হবে না। আচ্ছা। খালি আমার মানে ফর্মুলেশনের জন্য, আমার ক্যালকুলেশনের জন্য আমি নিজের সুবিধা মতো বিষয়টাকে ম্যানিপুলেট করে নিচ্ছি। বিষয়টা আচ্ছা। এটাই যে আলটিমেটলি ইউ বা ভি এই ক্ষেত্রে আহ, ধরো ইউ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে হুম কিন্তু এখানে তো প্রবলেমটা ইউনিঅ্যাক্সিয়াল। হুম তাই তাই এক্ষেত্রে ইউটা ইউটা আমার স্কেলার, এবং হুম ইউটা যেহেতু স্কেলার হুম তাকে আমি আহ, কি বলে মানে আহ, আহ, মানে যেভাবেই আমি রিপ্রেজেন্ট করি, মানে এন এন টাইমস ভি হ্যাট, v hat is basically the vector containing the variations at each node, হুম। is also same as v transpose n transpose. ওকে, ইনফ্যাক্ট যখন আমরা পরে এনকাউন্টার করব মানে 2D বা 3D তে, when this u and v each will have two components, for example u would be ux uy, okay, then also it could be represented like this, n times u hat, and alternatively you could also represent it just the same way. And since you can do that with u, you can also do that with v. আচ্ছা Okay, they are simply alternative representations, so there is nothing wrong in that. Okay, আচ্ছা। but তো এখানে this particular representation only helps me in getting my expression. আচ্ছা, Okay, মানে এখানে ট্রান্সপোজ করলে মানে এক্স্যাক্টলি কিভাবে সুবিধা পাচ্ছি আমরা, মানে অ্যাডভান্টেজটা কি হচ্ছে? কি হচ্ছে মুশকিল তো এটাই, এটা আমি শেষ অব্দি ডিরাইভ না করে তোমাকে দেখাতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে আছে, ঠিক আছে। আহ, কি হচ্ছে আদতে সেটা দেখতে পাবে। এবার আমরা যেটা করি, আমরা প্রথমে আরেকবার ভেরিয়েশনাল ফর্মটা লিখি। বারে বারে আমাদের ভি ফর্মটা লিখতে হয়, কারণ শেষ থেকে শুধু ওই ভি ভেরিয়েশনাল ফর্মুলেশনটা ছাড়াই আমরা ফাইনাল এলিমেন্টের ফর্মুলেশনটা করতে পারবো। তো প্রথম যে লেফট হ্যান্ড সাইডে আমার যে এক্সপ্রেশনটা, দ্যাট ইজ 0 to L, ঠিক আছে, ই এ ইউ ইউ প্রাইম ভি প্রাইম ভি প্রাইম dx ডিএক্স equals 0 to L কিউ q ভি ডি v dx প্লাস plus পি p times v at L. Okay, for all v. অল ভি। ওকে, এবার এই ভিটাকে দেখো, এই যে ক্যাপিটাল ভিটাকে আমি লিখলাম, ঠিক আছে, এটাকে আমি একটা সিম্বল কিছু দিয়ে দিলাম। ঠিক আছে, মানে ধরো আহ, আহ, এটাকে আমি ভি স্টার বলছি, ঠিক আছে, এবং তারপর আমি বলছি এই সিম্বলটা, এবং তারপর আমি বলছি ভি। এবার এই গোটা গল্পটা বোঝার চেষ্টা করে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে সেট অফ অল ফাংশনস, ঠিক আছে, আর এইটা হচ্ছে সেট অফ, এই ক্ষেত্রে অল লিনিয়ার ফাংশনস, আচ্ছা। ঠিক আছে, and u and v both belong to this v star, ঠিক আছে, হতেই হবে, অপশনই নেই কোনো, ঠিক আছে। আচ্ছা, এইবার নাহলে ভিটাকে ওরকম আমরা এন ভি লিখতে পারবো না, এন ভি হ্যাট ওরকম লিখতে পারবো না আদারওয়াইজ। তো যাই হোক, আমাকে ওরকম ভাবে লিখতে পারতেই হবে, সেটাই ফর্মুলেশনের মানে প্রধান শর্ত। এবার এবার আমরা লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে একটু ভাবি, ঠিক আছে। তো এই যে এক্সপ্রেশনটা 0 to L, মনে করে দেখো আগের দিন আমরা পুরো জিনিসটাকে দুটো এলিমেন্টে ভেঙে নিয়েছিলাম। সাধারণত এটা যখন আমি ক্লাসে করাই, ঠিক আছে, তখন প্রথমে দুটো এলিমেন্টে ভাঙি না, পুরো জিনিসটাকে একটা এলিমেন্ট দিয়ে সলভ করি, ঠিক আছে।
কিন্তু যেহেতু আমরা একটু বেশি কভার করার চেষ্টা করছি, কারণ আমরা লিমিটেড ক্লাস পাবো হয়তো, সেই জন্য আমি একেবারেই এটাকে দুটো এলিমেন্টে ভেঙে দিয়ে দেখাচ্ছি। কেন? তার কারণ হচ্ছে ইন রিয়ালিটি আমরা যখনই ফাইনাইট এলিমেন্ট ইউজ করি, সেলডম আমরা ইউজ করি হচ্ছে বার এলিমেন্ট, বাট সেটা পরের কথা, আমাদের একটা অন্তত বেসিক ফর্মুলেশন শিখতেই হবে। কিন্তু কিন্তু আমরা বেশিরভাগ সময়তেই মাল্টিপল এলিমেন্ট ইউজ করি, সিঙ্গেল এলিমেন্ট দিয়ে ফর্মুলেশন খুব কম ইউজ হয়। তাই আমাদের যে ফর্মুলেশনটা হতে হবে, এই সিঙ্গেল এলিমেন্ট আর মাল্টি এলিমেন্টের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স হয়, ঠিক আছে? তো সেইটাকে আমরা একেবারেই কভার করে যাব, ঠিক আছে? ঠিক আছে। তো আমার লেফট হ্যান্ড সাইডের এক্সপ্রেশনটা এইরকম, ইউ প্রাইম ভি প্রাইম ডিএক্স, এটাকে আমি দুটো ভাগে লিখতে পারি। আমি তো দুটো এলিমেন্টকে সমান ভাগ নিয়েছিলাম, L/2 আর L/2। সমান ভাগ না নিলে একটা L/3 একটা 2L/3 এরকমও হতে পারতো, ঠিক আছে? হয়নি, ঠিক আছে? আর অন্য কোনো ভাগও হতে পারতো। যেরকম ভাগ হবে আমি এই ইন্টিগ্রেশনটাকে দুটো এলিমেন্টে ভেঙে নিচ্ছি। যেহেতু আমি সমান সমান এলিমেন্ট আগে ডিক্লেয়ার করে নিয়েছি, তাই L/2 তেই আমি করলাম, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্টের মধ্যে ইন্টিগ্রেশন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার সরি, এটা একটু চেঞ্জ হবে, L/2 টু L EA U প্রাইম V প্রাইম DX, ঠিক আছে? এবার এইটাকে আমি এরকম ভাবে না লিখে আরো জেনারেলাইজড ওয়েতে, যেখানে আমি কতটা করে ভাগ করছি সেটা লিখবো না, ঠিক আছে? এখানে 1 আর 2 লিখে দিলাম। এতে কি বোঝা গেল দুটো এলিমেন্টের মধ্যে ইন্টিগ্রেশনটা হচ্ছে? বোঝা গেল তো? আচ্ছা, এবার আগের দিন আমরা কি দেখেছি সেটা হচ্ছে যে প্রথমত একটা জিনিস দেখো, ইউকে আই এম মডেলিং অ্যাজ আ লিনিয়ার ফাংশন, ওকে? ইটস আ লিনিয়ার ফাংশন ইন xi, okay? And x is also linear in xi, which means EU is also a linear function in x, তাই তো? তাহলে আমি যদি স্ট্রেনের এক্সপ্রেশন নিই, মানে ইউ প্রাইম, ওকে, দ্যাট ইজ আ কনস্ট্যান্ট অ্যাক্রস দ্য এন্টায়ার এলিমেন্ট, ঠিক আছে? বোঝা গেল? অ্যাক্রস দ্য এন্টায়ার এলিমেন্ট দ্য স্ট্রেন ইজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে? বাট এই যে স্ট্রেনটা কনস্ট্যান্ট অ্যাক্রস দ্য এলিমেন্ট, ঠিক আছে, যেটা কিনা এই এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে, দিস ইজ অ্যান অ্যাজাম্পশন, ওকে? দিস ইজ আ চয়েস দ্যাট আই এম মেকিং, ঠিক আছে? তুমি যদি ফাইনাইট এলিমেন্ট ফর্মুলেশনের পাশাপাশি, এই মুহূর্তে কিন্তু আমরা ফাইনাইট এলিমেন্ট ফর্মুলেশনে ঢুকে গেছি, ঠিক আছে? মানে ভেরিয়েশনাল ফর্মুলেশন ছাড়িয়ে আমরা ফাইনাইট এলিমেন্ট ফর্মুলেশনে ঢুকে গেছি যখন হচ্ছে আমরা এই শেপ ফাংশনটা ইউজ করা শুরু করে দিয়েছি, ঠিক আছে? এবং তার মানে আমরা অ্যাপ্রক্সিমেশন করা শুরু করে দিয়েছি, ঠিক আছে? বক্তব্য এটাই যে ইন রিয়েলিটি স্ট্রেন মে অ্যাজ ওয়েল নট বি আ কনস্ট্যান্ট। মানে আমি তোমার একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এই রডটা রয়েছে যেটা নিজের ভারে ঝুলছে, ঠিক আছে? নিজের ভারে ঝোলা ইজ বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু হ্যাভিং আ ডিস্ট্রিবিউটেড কনস্ট্যান্ট ডিস্ট্রিবিউটেড লোড, কিউ ইজ Q0, ঠিক আছে? নিজের ভারে ঝুলছে। এটা দেখেই তুমি বুঝতে পারবে যে দ্য স্ট্রেস ইজ হাইয়েস্ট অ্যাট দ্য ফিক্সড এন্ড বিকজ ইট ইজ ক্যারিং দ্য এন্টায়ার লোড অফ দ্য রড, তাই না? whereas the stress is the least at this phase, basically the stress is 0, no other point load is there, okay? ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে স্ট্রেস যদি কনস্ট্যান্ট না হয় across the length, okay, what would happen to strain? Strain would also not be a constant. একটা জিনিস খেয়াল করে দেখো, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এরকম দেখতে, EA U double prime, okay, is minus Q0. Now if this minus Q, okay, now if this Q is a constant Q0, which means U double prime is a constant and U prime is a linear function, okay, which only means the strain is linearly changing across the length, okay? ঠিক আছে? The only time U prime would be something like C1 if this Q0 is also 0. That means there is no distributed load. For example, if there is this rod whose weight is negligible and you are pulling at this other end with a substantial force, okay? In this case the
u would be changing linearly and the strain would be constant. এই ক্ষেত্রে স্ট্রেনটা কনস্ট্যান্ট হয় যখন আমরা একটা এন্ডে শুধু একটা ফোর্স দিচ্ছি, বাকি কোনো ডিস্ট্রিবিউটেড ফোর্স দিচ্ছি না। আমরা এই ক্ষেত্রেও একটা এন্ড ফোর্সের কথা ভাবতে পারি। এন্ড ফোর্সটা এস সাচ অতটা ম্যাটার করে না, ঠিক আছে? ইটস দ্য কিউ দ্যাট ম্যাটার্স ইন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। only if q is 0 then only you have a constant strain. তাহলে এই কেসটাকেই আমরা সব ক্ষেত্রে চালানোর চেষ্টা করছি, ঠিক আছে? অবভিয়াসলি দ্যাট গিভস আস ইনঅ্যাকুরেসি, বাট আমি যদি ধরো এটাকেই প্রথমে দুটো এলিমেন্টে ভেঙে নিই, ঠিক আছে? এবার when I split that into two elements, then I have the chance to define the strain in the first element and the strain in the second element, and the two may be different. Okay. So do you see there is an improvement from the previous case where there was only a single strain value across the entire length? Now there could be two different strain values. So the strain value, let's say for a constant q0, should be changing linearly, okay, linearly from the free end to the fixed end. Now it is changing like something like this in steps, ঠিক আছে? এবার যদি এই বারটাকে অনেকগুলো এলিমেন্টে ভেঙে নিই তাহলে কি হবে? এই রকম অনেকগুলো স্টেপ হবে, okay. In the limit the number of elements tends to infinity. This would basically tend to this curve, this continuous curve, okay. And obviously you will not go to infinite number of elements because that way the computational cost is infinite, okay. So basically the point is that you make a formulation for a constant strain. এই ক্ষেত্রে অন্তত আইডিয়াটা হচ্ছে you make a formulation for a constant strain, but if you encounter a case where chances are you have a variation in the strain, whatever variation that may be, it may be a linear variation, quadratic or sinusoidal variation, you keep on adding more and more elements, and that way you can at least have an approximation of the variation of the strain. বুঝা গেল? ঠিক আছে? তো finite element method being a numerical method has its own vices. That means its own source of error. But if you know the source of error, okay, and if you know how to minimize the error, then you are quite capable of using that method, okay. So তো ধরে যাক এই দুটো এলিমেন্টের মধ্যে আমি ইন্টিগ্রেশন করছি, তা আমি এর মধ্যে ফার্স্ট ইন্টিগ্রেশনটা দেখি, ঠিক আছে? প্রথমের মধ্যে আমি ইন্টিগ্রেশনটা দেখছি, ঠিক আছে? তাহলে প্রথম এলিমেন্টের মধ্যে ইন্টিগ্রেশনটা হচ্ছে এইরকম, উইদিন এলিমেন্ট লেংথ। এই ইন্টিগ্রেশনটা হবে উইদিন দ্য লেংথ অফ দ্য এলিমেন্ট, এটাকে আমরা বলছি এর এলিমেন্ট লেংথ, ওকে। আমি ইন্টিগ্রেট করছি কি ই এ ইউ প্রাইম ভি প্রাইম ডিএক্স। এবার আমরা ইউ প্রাইমের এক্সপ্রেশন লিখেছিলাম এইরকম, ওকে, which was b times u hat, ঠিক আছে? b এর এক্সপ্রেশনটা আমরা এরকম লিখেছিলাম 2 by le, and then there was possibly minus half plus half. Again the next line was plus half minus half. কি ছিল বলো তো স্যার? মানে 1x2 ম্যাট্রিক্স পাবো তো মানে আমরা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ এখানে তো একটা প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, we'll get it 1x2 matrix. So in that the first expression is minus half because it is the derivative of n1, and the next one is half, ঠিক আছে? এবার এটাকে এই ফর্মেই থাকতে দাও, এই দুইগুলো ক্যান্সেল করার কোনো দরকার নেই। Similarly we could write v prime as v hat transpose, okay, b transpose, okay. এবার একটা জিনিস খেয়াল করো, what is u hat? u hat is u1 u2, তার মানে এই এলিমেন্টটা দুটো নোডে u এর ভ্যালু, ওকে। তার মানে হচ্ছে দুটো বাউন্ডারিতে u এর ভ্যালু, ওকে। So they are obviously not functions of x. They are not functions of x. এটা বোঝা যাচ্ছে? কোনো ফাংশনের দুটো বাউন্ডারিতে ভ্যালু, রাদার
they are boundary conditions. You can think of them to be boundary conditions. Okay. For example, if you know u1 and u2, you can find out u as u1 times n1 plus u2 times n2, where n1 and n2 are the functions of x or xi for that matter. So basically যেটা বলার সেটা হচ্ছে যে এই যে ভেরিয়েশনটা ফ্রম লেফট টু রাইট, ওকে, এইটার মধ্যে এই u1 u2 এর কোনো মানে u1 u2 এর কোনো ভেরিয়েশন হচ্ছে না, they are not functions of x, and whatever is not function of x can come out of the integration. Okay, সেই লজিকে তুমি বলে দিতে পারো e আর a, these are also not functions of x, but I am keeping it a general formulation up to this point that e and a could also be changing with the length. ঠিক আছে, মানে মেটেরিয়ালটার মডুলাসও চেঞ্জ করতে পারে অ্যাক্রস দ্য লেংথ, ঠিক আছে, ইট ক্যান বি আ ফাংশনালি গ্রেডেড মেটেরিয়াল, অলসো দ্য ক্রস সেকশন কুড বি চেঞ্জিং, ঠিক আছে, মানে এটা টেপার হতে পারে এরকম ভাবে, ঠিক আছে, এবং এটার মধ্যে ফাংশনালি গ্রেডেড মেটেরিয়াল মানে গ্র্যাজুয়ালি তোমার ইয়ংস মডুলাস চেঞ্জ করছে সেরকমও হতে পারে, কন্টিনিউয়াসলি বা ইন স্টেপস, ঠিক আছে। তো সেই প্রভিশনটা এখনো অবধি আমরা রেখেছি, কিন্তু এখনই সেটাকে আমরা উইথড্র করে নেবো, ঠিক আছে। সেইগুলো যদি রাখি তাহলে আমরা লিখতে পারি এইরকম এল ই, ঠিক আছে। এবার আমরা ইউ প্রাইম ভি প্রাইম রয়েছে, তো আমরা এটাকে, এই দুটো স্কেলার, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ইউ প্রাইম আর ভি প্রাইম, আমরা এই দুটোকে মানে পজিশনটা সুইচ করে নিলাম, এবং সেই তারপরে কি করলাম, প্রথমে ভি প্রাইমের এক্সপ্রেশনটা লিখছি, আমার এখানে লেখাটা ভুল হয়নি, ঠিক আছে। তো just like u hat, v hat is also a constant, so I'm keeping it outside of the integration, v hat transpose, তারপরে হচ্ছে b transpose, ঠিক আছে। এবার b এর সাইজ হচ্ছে 1 cross 2, so b transpose is 2 cross 1, ওকে, এবং তাকে আমি একটা 1 cross 1 ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করতেই পারি, বেসিক্যালি একটা স্কেলার দিয়ে, সেই স্কেলারটা কি এক্ষেত্রে ea, এবং then I'll be multiplying that with b of এই সফটওয়্যারটা না, এনিওয়েজ ওটা স্কোয়ার ব্র্যাকেট, ওকে, টাইমস dx, ওকে, এই পুরো জিনিসটা উইদিন ব্র্যাকেট, দেন ইউ হ্যাট, ঠিক আছে। ঠিক আছে, এই যে পুরো জিনিসটা উইদিন ব্র্যাকেট রয়েছে, এটাকে আমি বলবো হচ্ছে এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, কি নামটা কি বললেন? এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স, এলিমেন্ট স্টিফনেস, ঠিক আছে, এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স, ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নাও দ্য নেক্সট স্টেপ, এবার মজাটা হচ্ছে যে এই বিটা যদিও এক্ষেত্রে কনস্ট্যান্ট, ঠিক আছে, তাই আমাদের ইন্টিগ্রেট করতে অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। কিন্তু যদি ধরো বিটা কনস্ট্যান্ট না হতো, তাহলে কি হতো, জাই ইটার ফাংশন হতো, জাই এর ফাংশন হতো, সরি জাইটা বললাম, মানে 2D তে জাইটা আসবে, আপাতত বি ইন জেনারেল ইজ আ ফাংশন অফ জাই, ইন জেনারেল, এক্ষেত্রে নয়, ঠিক আছে, ইন জেনারেল ইট ইজ জাই এর ফাংশন। তো এটাকে ইন্টিগ্রেট করতে গেলে আমাদের যেটা করতে হবে, সিম্পল চেইন রুল ইউজ করতে হবে, where dx is dx dxi, আর আমরা এটাকে আগে ইন্ট্রোডিউস করেছি অ্যাজ জ্যাকোবিয়ান, এবং সেটাকেও আমরা জানি তার এক্সপ্রেশনটা কি, ইট ইজ le/2, এলিমেন্ট লেংথ কত হবে তাই বাই 2। খেয়াল করে দেখো, যদি আমি এখানে ফার্স্ট বলছি যে মুখে ফার্স্ট এলিমেন্টের জন্য আমি ফর্মুলেশনটা করছি, আই এম কিপিং দ্য ফর্মুলেশন জেনারেল, তার মানে ফার্স্ট এলিমেন্ট হোক সেকেন্ড এলিমেন্ট হোক ম্যাটার করে না, তাহলে le/2 টাইমস ডিজাই, ঠিক আছে। তাহলে আমাকে যেটা করতে হবে, এবার যদি আমাকে এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স এর একটা এক্সপ্রেশন বার করতে হয়, তাহলে সেটা দেখতে হবে হচ্ছে এইরকম, কি বলে, এখানে দ্য ইন্টিগ্রেশন গোজ ফ্রম -1 to 1, ঠিক আছে। এখানে আমার বি এর এক্সপ্রেশন আমি লিখবো, বি এর এক্সপ্রেশন হচ্ছে 2/le, একবার বি ট্রান্সপোজ আছে তার জন্য স্কোয়ার, দেন -half, সরি এটা ভুল হলো,
মাইনাস হাফ প্লাস হাফ, ঠিক আছে। আচ্ছা ই এ এগেন এটা একটা স্কেলার হওয়ার জন্য আমি এটাকে একটা সাইডেই রাখছি, বাইরেও বার করে দিতে পারি, ঠিক আছে। ঠিক। মাইনাস হাফ প্লাস হাফ, ঠিক আছে। এটা একটা 2x1 ম্যাট্রিক্স বা ভেক্টর, এটা একটা 1x2 ম্যাট্রিক্স বা ভেক্টর। তুমি যদি প্রোডাক্ট নাও একটা 2x2 ম্যাট্রিক্স পাবে, ঠিক আছে। আচ্ছা এই প্রোডাক্টটা তুমি ক্যালকুলেট করবে, ঠিক আছে। ইনফ্যাক্ট শুধু তাই নয়, এটাকে আমি আবার যেটা এই যে শেষে রয়েছে ডিএক্স, ডিএক্সটা হচ্ছে LE/2 টাইমস ডিজাই, ঠিক আছে। যেই আমি এখানে LE/2 বসালাম, দেখতে পাচ্ছি আমি যে এখানে একটা ক্যান্সেল হয়ে যাবে 2/LE, ঠিক আছে। তাহলে যেটা হবে যে দিস থিং ইজ EA টাইমস 2/LE, ঠিক আছে, এরকম থাকবে। আর ইন্টিগ্রেশন উইদিন দ্য লিমিটস অফ জাই, আর জাই এর লিমিট হচ্ছে -1 to 1, এই এই ইন্টিগ্রেশনটা হবে, ঠিক আছে, ঠিক আছে। তো প্রথমে এই প্রোডাক্টটা নাও, তারপর জাই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করো। করে আমাকে মানে কে এর ফাইনাল এক্সপ্রেশনটা দেখাবে। ঠিক আছে। EA by LE into unitary matrix of 2x2 dimension. Sorry, EA by LE into 1 minus 1 minus 1 1. 1 minus 1. স্যার আপনার অডিওটা মিউট হয়ে গেছে। ওকে ওকে সো আমি যেটা বলছিলাম যে আমরা এর আগের ক্লাসে দেখেছি স্প্রিং এর স্টিফনেস ম্যাট্রিক্স, যেটা কিনা এরকম দেখতে, where k is a spring constant। তো তুমি যদি এই কে এর জায়গায় সাবস্টিটিউট করো EA by LE, you would basically get the stiffness matrix of a bar element। সো দুটো এন্টায়ারলি ডিফারেন্ট এন্টিটি, একটা হচ্ছে এরকম একটা বার, ঠিক আছে, which could be under tension, আরেকটা হচ্ছে এরকম একটা স্প্রিং, ঠিক আছে। So they basically have the identical stiffness matrices, ওকে। আচ্ছা এই প্রসঙ্গে বেশি কিছু বলা দরকার নেই, এটা জাস্ট একটু মাথায় রাখা, ঠিক আছে, এবং হচ্ছে পারলে বই থেকেও এই ব্যাপারটা নিয়ে একটু পড়াশোনা করে নেওয়া। কিন্তু আজকে আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলছি এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার তাহলে আমার এই যে প্রথম ইন্টিগ্রেশনটা সেটা দেখতে কি রকম হবে। এই প্রথম ইন্টিগ্রেশনটা EA U প্রাইম V প্রাইম dx, এই পুরোটা, ঠিক আছে, এইটা দেখতে হবে হচ্ছে এইরকম।
V1 V2, ঠিক আছে, তারপর হচ্ছে EA L/2, তাই তো, 1 minus 1 minus 1 1 multiplying U1 U2, ঠিক আছে। আচ্ছা, and it is no brainer the expression for the second element is going to be this V2 V3, ঠিক আছে, মানে সেকেন্ড আর থার্ড নোডে ভেরিয়েশনের ভ্যালুগুলো মাল্টিপ্লাইং, যেহেতু এলিমেন্টের লেন্থটা আমরা সেমই রেখেছি, ওকে, সো L/2 1 minus 1 minus 1 1, সেম না রাখলে খালি আমাকে এই জায়গায় চেঞ্জ করতে হতো, মানে ধর এটাকে যদি L/3 নিতাম তাহলে আমাকে L/3 লিখতে হতো, তখন এটা 2L/3 হতো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, and here we would be multiplying with U2 and U3, ঠিক আছে। এবার মুশকিলটা হচ্ছে এর সঙ্গে রয়েছে V1 V2, এর সঙ্গে রয়েছে V2 V3, এর সঙ্গে রয়েছে U1 U2, এর সঙ্গে রয়েছে U2 U3, ঠিক আছে। তাহলে তাহলে আমরা এই পুরো জিনিসটাকে অ্যাসেম্বল করব কি করে, কারণ এর পরের যে কাজটা আমাদের, ওকে, সেটা হচ্ছে অ্যাসেম্বলিং দ্য গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স। ওকে, মানে এখন আমাদের কাছে এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স গুলো রয়েছে। এবার পুরো প্রবলেমটাকে, মানে আমরা যেটা আলটিমেটলি করি, আমরা ধরো একটা পুরো স্ট্রাকচারকে মেশ করলাম, তার হচ্ছে যে স্টিফনেস ম্যাট্রিক্স গুলো বার করলাম। এবার হচ্ছে যে আমাকে পুরো সিস্টেমটার জন্য, মানে আমি এইরকম একটা সিস্টেম চাইছি, V1 V2 V3 ট্রান্সপোজ, এবং ট্রান্সপোজ নিলে খানিকটা এরকম দেখতে হবে, তারপরে একটা কে গ্লোবাল থাকবে, ঠিক আছে, আর এইখানে হবে হচ্ছে U1 U2 U3, ঠিক আছে। এবার এটা করাটা খুব ডিফিকাল্ট নয়, ঠিক আছে। আমরা যদি এখানে একটু ভালো করে খেয়াল করি, যে ধরো একটা তো হয় যে আমরা এই পুরো প্রোডাক্টটাকে লিখলাম, এটার সাইজ হচ্ছে 1x2, এটা 2x2, আর এটা হচ্ছে 2x1, ঠিক আছে। সো when I take the product, that would be a scalar, তার মানে there would be a single long expression, okay, involving V1 V2 U1 U2, ঠিক আছে। তো আমরা যেটা করতে পারি, যে এই রিপ্রেজেন্টেশনেও তাই পাবো, এই রিপ্রেজেন্টেশনেও তাই পাবো, মানে এটা হচ্ছে 1x3, যেহেতু ট্রান্সপোজ 3x3, and then 3x1, so the product is 1x1, which is a scalar. তো বেসিক্যালি আমরা যেটা করতে পারি, যে এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশনের মধ্যে, রাদার এই এক্সপ্রেশন এবং এই এক্সপ্রেশনের মধ্যে আমরা V1 V2 V3 and also U1 U2 U3 এদের কোএফিসিয়েন্ট গুলোকে ম্যাচ করাতে পারি, তাহলেই আমাদের এই মানে অ্যাসেম্বলিং এর প্রবলেমটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলেই আমরা কে গ্লোবের কম্পোনেন্ট গুলোকে বার করতে পারবো। এর টোটাল 9টা কম্পোনেন্ট, ঠিক আছে। তো আমরা দেখি যে কিরম ভাবে সেটা পাই, ঠিক আছে। এক তো হচ্ছে এটা পুরোটা লিখে ফেলা যেত, কিন্তু পুরোটা লিখে না ফেলেও আমরা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা দেখি হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ U1 সরি V1 U3। এই রিপ্রেজেন্টেশনে এবং এই রিপ্রেজেন্টেশনে কোথাও তুমি কি V1 U3 টার্ম পাবে? দেখো তো খেয়াল করে, V1 U3 V1 U3 V1 কোথাও কি U3 এর সঙ্গে মাল্টিপ্লাইড হচ্ছে? আচ্ছা, তোমার যদি এইটা বুঝতে অসুবিধা হয়, এটাতে কিরকম দেখতে হবে জিনিসটা, ঠিক আছে। সো ইট উড বি বেসিক্যালি EA ডিভাইডেড বাই L/2। কেন হয় এরকম? EA L/2, ঠিক আছে,
multiplying v1 times u2 minus u1 plus v2 times u1 minus u2 or the vice versa, ঠিক আছে? মানে এরকম কিছু একটা হবে, ধরো এইরকম একটা এক্সপ্রেশন হবে, ঠিক আছে? তো এই যে এখানে প্রোডাক্টটা বেরোলো, এর মধ্যে কোথাও v1 u3 টার্ম আছে? না। যখন তুমি এইখানে করবে তখনও তুমি এরকম একটা কিছু পাবে, তার মধ্যেও কি v1 u3 টার্ম পাবে? না। আচ্ছা, তাহলে v1 u3, ঠিক আছে, এই টার্মের কোএফিসিয়েন্টটা হচ্ছে 0, ঠিক আছে? মানে মানে এইটা হচ্ছে 0, 9টা টার্মের মধ্যে একটা টার্ম আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার ভাবো u1 v3 টার্ম কি পাবে? u1 v3 v3 না। আচ্ছা আচ্ছা, তাহলে এই টার্মটাও 0, ঠিক আছে? তাহলে দুটো টার্ম এখানে 0 হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই দুটোর তো সাম হবে, এই দুটো এক্সপ্রেশনের তো সাম হবে, ঠিক আছে? আচ্ছা, v1 u1 এর একটা টার্ম পাবে যেটা হচ্ছে এই প্রথম এলিমেন্টার এক্সপ্রেশন থেকে পাবে v1 u1 এর টার্ম, ঠিক আছে? এবং it would be same as the first element, so it would be ea by l by 2. ওকে, আচ্ছা, একইভাবে u3 v3 এর একটা টার্ম পাবে, and that would also be ea by l by 2, ঠিক আছে? আরো একটা জিনিস দেখো, u2 v3 বা v2 u3, ঠিক আছে, সেই টার্মগুলো তুমি একবার করেই পাবে from the second element, v2 u3 and u2 v3, and both the terms are minus ea by l by 2 minus ea by l by 2, ঠিক আছে? একইভাবে u1 v2 আর v1 u2 আর u1 v2 এদের ক্ষেত্রেও টার্মগুলো তুমি একবার করেই পাবে, ঠিক আছে? তাহলে আমার কত টার্ম হলো? 1 2 3 4 5 6, ঠিক আছে? 7 8, 8টা টার্ম হয়ে গেল। তাহলে বাকি থাকলো শুধু একটা টার্ম, এই টার্মটা হচ্ছে u2 v2 টার্ম, ঠিক আছে? এবং সেটা অ্যাপিয়ার করছে প্রথম এলিমেন্টটা তো, আবার সেকেন্ড এলিমেন্টটা তো, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে গিয়ে হচ্ছে ea by l by 2 প্লাস ea by l by 2, দুটো ক্ষেত্রেই ea by l by 2 আসছে। আমি কেন এইভাবে লিখলাম, মানে যেহেতু ea by l by 2 এটাকে আমি কমন নিয়ে নিতেই পারতাম, কেন এভাবে লিখলাম আমি, যদি এলিমেন্ট লেন্থটা সমান না নিতে তাহলে এখানে আলাদা হতো, ঠিক আছে? বাট ইভেনচুয়ালি ইন দিস কেস ইউ উইল গেট something like this, twice ea by l, then this expression 1 minus 1 0 minus 1 2 0, then 0 minus 1, সরি এখানে একটা ভুল হলো, এইটা হবে হচ্ছে -1, ঠিক আছে? তার মানে কি হলো, বেসিক্যালি এটা এই 2টাকে যদি আমি 1 plus 1 এ ভেঙে নিই, so whatever is in this part is from the first element and whatever is in this part is from the second element, ঠিক আছে? So now you know how to assemble different elements, ঠিক আছে? এবার তুমি বুঝতে পারছো যে দুটো এলিমেন্ট হলো, তার জায়গায় 3টে হলে বা 4টে হলে এক্স্যাক্টলি কি হতে চলেছে, এবং the process would be even simpler when you have the same length for all elements. ধরো 10টা এলিমেন্ট নিলে each of element length l by 10, so it would be 10 ea by l, then this thing will continue for 10 elements. এটা বোঝা যাচ্ছে?
ঠিক আছে? সো আমরা দুটো জিনিস শিখলাম। যদি আমরা পুরোটাকে একটা এলিমেন্ট ধরে করতাম, then we would have learned how to get the element stiffness matrix. But since we took two elements, so we magically learned both how to get the element stiffness matrix and also how to assemble a global stiffness matrix. ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এই পার্টটা কিন্তু ভুলে যাওয়া এবং কনফিউজ হওয়ার সম্ভাবনা থাকবে, সুতরাং বই থেকে আরেকটু ভালো করে দেখে নেওয়া, দু তিনটা অঙ্ক একটু প্র্যাকটিস করে নেওয়া খুব দরকার। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা করব, এবার আমরা যাব হচ্ছে এইখানটায় আমরা প্রসিড করব, এই জায়গাটায়। ঠিক আছে? মানে লেফট হ্যান্ড সাইডটা আমাদের হয়ে গেছে, আমরা এলিমেন্টস গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্সটা বার করে নিতে পেরেছি। স্যার আরেকবার, মানে এই রোটা কি ইউ, মানে রোটা ইউ আর কলামগুলো ভি করেসপন্ড করছে, তাই তো? রোটা ইউ, কলামগুলো ভি করেসপন্ড করছে। দাঁড়াও, মানে এই ধরো এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স, ঠিক আছে? এই রোটার তিনটে এলিমেন্ট, ঠিক আছে, would be multiplied with the three elements of u, ঠিক আছে? আবার আমি যদি ভিটাকে এরকম ভাবে লিখি, ওকে, so the three elements in v would be multiplying with the three elements of this column. আচ্ছা, ঠিক আছে? তার মানে vi k I j u j, ওকে, ফাইনাল সাম যেটা হবে সেটা ইজ a summation over I and j, but this kind of a summation. আচ্ছা, so you can say that your variation is associated with the row number and u is associated with your column number. ঠিক আছে, ঠিক আছে? এইটা হচ্ছে ফাইনাল প্রোডাক্টটা। এই যে ফাইনাল প্রোডাক্টটা, এইটা ভালো করে খেয়াল করো, এর মধ্যে এই যে ভিটা রয়েছে না, এটাকে যদি আমি ইউ দিয়ে রিপ্লেস করে দিই, ইউআই করে দিই, ঠিক আছে, এবং সামনে যদি একটা হাফ বসিয়ে দিই, সো দ্যাট বেসিক্যালি রিপ্রেজেন্টস আওয়ার স্ট্রেন এনার্জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, মনে রেখো যে আমরা প্রথমে কি করেছিলাম, একটা পোটেনশিয়াল এনার্জি ফর্ম লিখেছিলাম, সেখান থেকে আমরা ভেরিয়েশনাল ফর্মে গেলাম, সেখান থেকে আমরা স্ট্রং ফর্মে গেলাম, এবং আগের দিনের ক্লাসে আমরা স্ট্রং ফর্ম থেকে ভেরিয়েশনাল ফর্মে এসেছি। ঠিক আছে? এবং হাউ ডু ইউ গেট দ্য পাই ফর্ম ফ্রম দ্য ভি ফর্ম is by doing this, substituting u for v and multiplying with the half. আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা করব, ঠিক আছে, এবার আমরা এই ইন্টিগ্রেশনটাকে দেখব, 0 to L qv dx, ঠিক আছে? এবার q can be an arbitrary function of x, ঠিক আছে? Now q can be a quadratic or linear or whatever function of x, ঠিক আছে? What we would just do is we would substitute for q as a function of xi. Okay, q টাকে আমরা xi এর ফাংশন হিসেবে লিখব। So here, to help our purpose, we can also do this. Irrespective of whatever the function q is, we can model it to be a linear function, you know, proceeding in the same line of isoparametric element, we can model it like this. Okay, where which means we can, you know, represent q to be in q hat or something. Okay, so we would again treat v like this. So v is basically n transpose q v transpose v hat transpose. ওকে, সো দিস ইন্টিগ্রেশন, আচ্ছা, এটাকেও আমরা দুটো এলিমেন্টে ভেঙে নিতে পারি, ফার্স্ট এলিমেন্ট এবং সেকেন্ড এলিমেন্ট। সো আমরা কিউ কে এরকম ভাবে লিখতেও পারি, নাও লিখতে পারি। ওকে, আই এম চুজিং not write q like that. Okay, I'll just keep it as q as a function of xi. ঠিক আছে? ঠিক আছে, because the q may be a constant, q may be a linear function, whatever. আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে v কে আমরা লিখবো হচ্ছে
এন ট্রান্সপোজ আর ভি হেড ট্রান্সপোজটাকে আমি বাইরে করে দেবো, ঠিক আছে, টাইমস your LE by 2 times dxi, okay, and the same thing for the second element, okay. এবার এই পার্টটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার অবভিয়াসলি আমি যেহেতু কিউ এর ফর্মুলেশনটা লিখিনি, ঠিক আছে, তাই আমি ইন্টিগ্রেশনটা করতে পারবো না, ঠিক আছে। সো আই এম গিভিং ইউ টু অ্যাসাইনমেন্টস। Number 1, take Q to be Q0. Number 2, take Q1 not equal Q2, ঠিক আছে। এই মানে একটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট ধরে আর একটা হচ্ছে লিনিয়ার ভেরিয়েশন ধরে, ওকে, try to get the expression for this integration. Now whatever lies within this integration is called the element force vector, okay. So this is the force vector মানে আমার তো এফি মেশটা এরকম দেখতে ছিল, vi ট্রান্সপোজ এফি, ঠিক আছে। আমি বলছি এফিটা কি, এফি ইজ ইন দিস কেস F1 F2, মানে আমার ডিস্ট্রিবিউটেড লোডের জন্য আমার এই দুটো নোডে কিছু ফোর্স আসবে F1 F2, ঠিক আছে, ফ্রম দ্য ফার্স্ট এলিমেন্ট, ঠিক আছে। তেমনি আবার সেকেন্ড এলিমেন্ট থেকে আরেকটা F2 আসবে, আই এম কলিং ইট F2 প্রাইম, এন্ড দেন there would be F3, ঠিক আছে। তাহলে এটাকে আমি বলছি Fe1 from the first element, ঠিক আছে। এবার এই যে রাইট হ্যান্ড সাইডটাও ধরো, রাইট হ্যান্ড সাইডের ফার্স্ট টার্ম যেটা, সেটাকে আমি বলছি, সেটাকে ওরকম ভাবে লেখা যায়, মানে ফর দ্য ফার্স্ট এলিমেন্ট it would be V hat transpose Fe transpose Fe plus for the second element V hat transpose Fe, ঠিক আছে। এবার আমি এটা এরকম লিখতে পারি, এটা this is for second element, মানে this is the first term of the right hand side। তাহলে এই যে এর মধ্যেও যেটা প্রথম টার্ম, যেটা প্রথম এলিমেন্টের জন্য, so that can be written as V1 V2 ট্রান্সপোজ, বা ট্রান্সপোজ হিসেবে না লিখে তুমি এরকম ভাবে লিখতে পারো V1 V2 টাইমস F1 F2, ঠিক আছে। এটাকে আমি লিখছি F2 ফ্রম এলিমেন্ট 1, আর নেক্সট আমরা লিখতে পারি এইরকম ভাবে V2 V3, ওকে, দেন F2 ফ্রম এলিমেন্ট 2, দেন F3। তারপর আমরা যেটা করতে পারি, পুরো প্রোডাক্টটাকে আমরা এরকম লিখতে পারি V1 V2 V3 ট্রান্সপোজ, ঠিক আছে, মাল্টিপ্লাইং Fe global, sorry not Fe global, it's F global force vector from the distributed load। এখনো কিন্তু আমাদের পয়েন্ট লোডটা বাকি আছে। তাহলে F গ্লোবালটা দেখতে কি রকম হবে, যদি আবার ভালো করে খেয়াল করো, the coefficients of V1 V2 and V3, তাহলে প্রথমটা হবে F1, শেষেরটা হবে F3, মাঝেরটা হবে F2 from element 1 and F2 from element 2। এটা ইটস প্রিটি ইনটিউটিভ, মানে ম্যাট্রিক্স যদি বোঝা যায় তাহলে ভেক্টর বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না, তাই তো? এটা বোঝা গেল তো? আচ্ছা, তাহলে এইভাবে আমরা ডিস্ট্রিবিউটেড লোড এইসব বার করে নিতে পারবো। তোমার কাজ হচ্ছে এই Q1 Q2 এবং Q3 যদি ডিফারেন্ট হয় তার জন্য বার করবে, আর এখানে যদি সেম হয় তার জন্য বার করবে, ঠিক আছে, ফোর্স ভেক্টর। আচ্ছা, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা দেখব যে এই পয়েন্ট লোডটা কিভাবে আমাদের ফোর্স ভেক্টরে আসছে।
তাহলে আমাদের ডান দিকে থাকবে স্টিফনেস ম্যাট্রিক্স, বাঁ দিকে থাকবে ফোর্স ভেক্টর, ঠিক আছে? তাহলে দেখো একটা জিনিস যেটা হলো সেটা হচ্ছে আমার বাঁ হাতেও বিষয়টা এরকম দাঁড়িয়ে গেল, V1 V1 V2 V3 ট্রান্সপোজ, মানে এই জিনিসটা চলে এলো K গ্লোবাল টাইমস U1 U2 U3, মানে বাঁ হাতেও আমার এই জিনিসটা চলে এসছে আর ডান হাতেও আমার এই জিনিসটা আসছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আমরা শুধু দেখবো যে পয়েন্ট লোডটার ক্ষেত্রে কি হচ্ছে। পয়েন্ট লোডটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে P টাইমস VL, এটাকে তুমি কি লিখতে পারো? সিম্পলেস্ট ওয়েতে তুমি কি লিখতে পারো এটাকে? P কি লিখতে পারো বলো? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, P টাইমস V at L, এই V at L এর ভ্যালুটা কি লিখবে তুমি? কি লেখা যায়? আচ্ছা, at L what is the value of V? ধরো এই তো তিনটে ভ্যালু রয়েছে, V1 V2 V3, at x equal L what is the value of V? আচ্ছা, V3। V3 এই লেখা যায় তো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এবার আমি ধরো এটাকে এরকম ভাবে লিখতে পারি, লিখতে চাই V1 V2 V3 ট্রান্সপোজ সামথিং অ্যানাদার ম্যাট্রিক্স, কারণ আমাকে এই জিনিসটা সব দিকে আনতে চাই। আমি কেন আনতে চাই পরে বলছি, V1 V2 V3, ঠিক আছে? এরকম আমি সব দিকে আনতে চাই। তাহলে এই যে হলো আমার V1 V2 V3, ঠিক আছে? তাহলে এই প্রোডাক্ট আমি কি করে পাবো? P টাইমস V3, 00P। একদম ঠিক আছে। So this is how your point load contributes to your force vector. So you have identified, so your total force vector would be F1 F2 and then F3 plus P, ঠিক আছে? এটা বোঝা গেল তো? হ্যাঁ। আচ্ছা, তার মানে এতে কিছু করার নেই। এটা যদি তোমার পিটা যদি আমি মানে একদম এন্ডে না দিয়ে আমি যদি এক্স্যাক্টলি মাঝখানে পিটা অ্যাপ্লাই করতাম তাহলে কিরকম দেখতে হতো? F2 plus P। F2 plus P, so obvious, right? সো এবার আমরা যেটা করব, এবার হচ্ছে আমরা এই, যদিও আমি জানি না যে কিউ এর ফর্মুলেশনটা কি, আমি ওটাকে জেনারেল রেখেই আমরা এবার একটা সলিউশনের দিকে যাই, ঠিক আছে? ওকে, সো আমরা যে জিনিসটা পেয়েছি এখনো অবধি সেটা হচ্ছে যে ভি হ্যাট ট্রান্সপোজ কে গ্লোবাল ইউ হ্যাট, আর এখানে কিন্তু ভি হ্যাট ইউ হ্যাট এখন কিন্তু শুধু এলিমেন্ট লেভেলে নেই, এটা হচ্ছে সমস্ত যে ডিগ্রি অফ ফ্রিডম অ্যাক্রস দ্য জিওমেট্রি, ঠিক আছে? তুমি পুরো জিওমেট্রিটাকে মেশ করেছো, ধরো 100টা বা 1000টা বা 10,000টা এলিমেন্ট দিয়ে, তার সমস্ত ডিগ্রি অফ ফ্রিডম, সমস্ত নোডের সমস্ত ডিগ্রি অফ ফ্রিডম ইনক্লুড করছে, ঠিক আছে? এবং তার করসপন্ডিং ভেরিয়েশনটাকেও ইনক্লুড করছে। এই ভেরিয়েশন আমরা কখনো এভালুয়েট করবো না, প্রথম কথা, কিন্তু এই ভেরিয়েশনের কনসেপ্ট আমাদের ইম্পর্টেন্ট while we proceed for the solution. It has been important throughout and it would be also important when we proceed for the solution, ঠিক আছে? এবং আমার এই দিকে রয়েছে v hat transpose some f total force vector, ঠিক আছে? এই f total force vector মধ্যে আমরা দেখে নিয়েছি আমরা কিভাবে পয়েন্ট লোডকে মানে কি করব, মানে তোমার হচ্ছে যে
ইনকর্পোরেট করব বা কি করে হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটেড রুলকে ইনকর্পোরেট করব সেটা আমরা শিখে গেছি, ঠিক আছে। সেটাতে যদি মানে রেফার করতে হয় তাহলে আমরা হচ্ছে যে এতক্ষণ অব্দি যা হলো সেটা আরেকবার রিভিজিট করব বা বই থেকে দেখবো, ঠিক আছে। কিন্তু at this point this is what the simplest way the problem looks like. আচ্ছা আরেকটা জিনিস বলি, এই যে ভি হ্যাট ট্রান্সপোজ এফ, ঠিক আছে, এই পুরো জিনিসটা এখানে যদি আমি ভি হ্যাট কে রিপ্লেস করি ইউ হ্যাট দিয়ে, এই পুরো জিনিসটা হয়ে যায় হচ্ছে তোমার ওয়ার্ক পোটেনশিয়াল, ঠিক আছে। তো জাস্ট ফর দ্য সেক অফ মেনশনিং দ্যাট হাউ ডু ইউ গেট দ্য পোটেনশিয়াল এনার্জি ফর্ম, মানে আমরা যখন ইন্টিগ্রেশন ফর্মে লিখে রেখেছিলাম, ঠিক আছে, সেই অবস্থায় আমরা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ফর্ম আর ভেরিয়েশনাল ফর্মের মধ্যে রিড করতে পারছিলাম, মানে এম স্টেটমেন্ট আর ভি স্টেটমেন্টের মধ্যে আমরা মানে টু অ্যান্ড ফ্রো রিলেট করতে পারছিলাম। কিন্তু এই যে ডিসক্রিটাইজেশন করেছি, ডিসক্রিটাইজেশন মানে হচ্ছে কিছু মেশ বানানো, এবং হচ্ছে যে মেশের ডিগ্রি অফ ফ্রিডম সেইগুলো দিয়ে হচ্ছে থ্রু আউট দ্য জিওমেট্রি আমার ভেরিয়েবল গুলোকে ম্যাপ করা, মানে আমি দুটো নোডের ইউ1 ইউ2 জানলে এলিমেন্টের ভেতরে ইউ কিভাবে চেঞ্জ করছে সেটা জেনে গেলাম, ঠিক আছে, ইউজিং লিনিয়ার শেপ ফাংশন। তো এই যে এই প্রসেসটাকে বলে ডিসক্রিটাইজেশন। এই ডিসক্রিটাইজেশনের পরে আমরা যখন লিমিটেড নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে কাজ করছি, আমরা যখন ফাইনাইট স্পেসে কাজ করছি, ফাংশন স্পেসে নয়, ঠিক আছে, তখন কিভাবে আমরা ওই ভি স্টেটমেন্ট থেকে এম স্টেটমেন্টে যেতে পারি বা আসতে পারি সেইগুলো বোঝানোর জন্যই আমি এই জিনিসটাতে বারবার রেফার করছি। যদিও আমরা এম স্টেটমেন্ট দিয়ে কোনো কাজ করব না, ঠিক আছে, এম স্টেটমেন্ট অনেক জায়গাতেই ইউজ করা হয়, ঠিক আছে। এম স্টেটমেন্ট ইজ অলসো আ উইক ফর্ম, ঠিক আছে, জাস্ট লাইক দ্য ভি স্টেটমেন্ট, এবং দ্য অর্ডার অফ ডেরিভেটিভ ইজ সেম ইন বোথ দ্য কেসেস। কিন্তু এম স্টেটমেন্টের একটাই ইস্যু, সেটা হচ্ছে এম স্টেটমেন্ট বা পোটেনশিয়াল এনার্জি স্টেটমেন্ট একমাত্র পোটেনশিয়াল ফিল্ডেই ডিফাইন করা যায়। তুমি যখন লিনিয়ার ইলাস্টিক প্রবলেম সলভ করছো বা ফল ডিউ টু গ্র্যাভিটি মডেল করছো বা একটা ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম বা একটা কন্ডাকশনের মডেল করছো, কেবলমাত্র সেই সমস্ত লিমিটেড কেসেই তুমি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি স্টেটমেন্ট ইউজ করতে পারবে। টু বি ফ্র্যাঙ্ক, তোমার এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা যদি সেকেন্ড অর্ডার না হয়ে থার্ড অর্ডার হয়, তুমি কিন্তু পোটেনশিয়াল এনার্জি স্টেটমেন্ট ইউজ করতে পারবে না। whereas variational statement is very general, okay, and it can be used for, you see, for any type of problem. আরো একটা জিনিস, পোটেনশিয়াল এনার্জি স্টেটমেন্টের জন্যই তুমি যে এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স পাচ্ছ, ঠিক আছে, EA by LE, 1 minus 1 minus 1 1, বা যে গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স পাচ্ছ সেটাও যদি খেয়াল করো, ঠিক আছে, দুটোই কিন্তু তুমি পাচ্ছ হচ্ছে সিমেট্রি, ঠিক আছে। গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্সটাও যদি খেয়াল করো সেটাও সিমেট্রি। this symmetry is due to the presence of the potential field, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করতে পারছো বলেই এই সিমেট্রিটা রয়েছে, ঠিক আছে। এবং যখন তুমি এরকম করো ইউ হ্যাড ট্রান্সপোজ কে ই ইউ হ্যাড, ইউ আর বেসিক্যালি ইউজিং দ্যাট সিমেট্রি টু অ্যারাইভ এট দ্য স্ট্রেন এনার্জি, ওকে। বেসিক্যালি ইফ ইউ টেক আ ট্রান্সপোজ অফ দিস, ট্রান্সপোজ যেভাবে হয় উল্টো দিক থেকে হয়, লাস্ট ম্যাট্রিক্সে সবার আগে ট্রান্সপোজ হবে, তারপরে কে ই ট্রান্সপোজ ইউ হ্যাড ট্রান্সপোজ, বাট কে ই ট্রান্সপোজ ইজ কে ই, ওকে। তার মানে so you get the, you know, the symmetry from here. আচ্ছা, তো এই পার্টটা আমরা ছেড়ে দিই। জিনিস জিজ্ঞেস করা, যে কোনো যখন কোনো অঙ্ক সলভ করব তখন মানে পুরো জিনিসটাকে কটা এলিমেন্টের মধ্যে ডিভাইড করব সেটা কি মানে আমাকে ডিসাইড করতে হবে না প্রবলেমের থ্রু দিয়ে জানতে হবে? প্রথম কথা হচ্ছে যে তোমাকে যদি হাতে করতে হয়, ঠিক আছে, একটা বা দুটো এলিমেন্টের বেশি তোমাকে প্রবলেমটা করতেই দেওয়া যাবে না। তোমাকে আমি সেমিস্টারে যদি একটা প্রবলেম দিই, ক্লাস টেস্টে যদি একটা আমি প্রবলেম দিই, দুটো এলিমেন্ট দিয়ে একটা বার এলিমেন্টের প্রবলেম দিলাম, তোমার আধ ঘন্টা লেগে যাবে সলভ করতে, পুরো প্রসেস গুলো দেখিয়ে সিস্টেমেটিক্যালি সলভ করতে তোমার লেগে যাবে, ঠিক আছে। সুতরাং সেখানে খুব বেশি অপশন নেই। মনে রাখতে হবে এই সাবজেক্টটা মানে কি বলবো, পুরোপুরি কম্পিউটার ওরিয়েন্টেড সাবজেক্ট, মানে এটাকে কম্পিউটার প্রোগ্রাম করেই সলভ করতে পারা উচিত, ঠিক আছে। তবে যেহেতু অলরেডি ফাইনাল এলিমেন্ট সফটওয়্যার বিভিন্ন অ্যাভেলেবল রয়েছে, ফাইনাল এলিমেন্ট মেথড গুলো যেহেতু ইমপ্লিমেন্টেড রয়েছে, আমরা আলটিমেটলি
সেগুলোই ইউজ করি রিয়েল লাইফে, ঠিক আছে। খুব কম লোকই হচ্ছে ফাইনাইট এলিমেন্ট কোড এখন ডেভেলপ করে। এই রিলেটেড সফটওয়্যার কি আছে? হ্যাঁ, এই মানে এফএম এর সফটওয়্যার কি মানে অ্যাভেলেবল? অ্যাবাকাস, অ্যানসিস এগুলোর নাম শুনেছো? অ্যানসিস শুনেছি, হ্যাঁ। অ্যানসিস, তো অ্যানসিস হচ্ছে সেরকম একটা সফটওয়্যার। অ্যাবাকাস, ন্যাস্ট্রন আছে, এছাড়া বহু সফটওয়্যার আছে। আমি ইনফ্যাক্ট মানে যাদবপুরে জয়েন করার আগে আমি অ্যানসিসে জব করেছি 3 বছর। অ্যানসিসে আমি পুনের অফিসে কাজ করতাম। তো মুশকিল হচ্ছে যে সেই সফটওয়্যার যদি তুমি শিখতে শুরু করো, সেখানে তোমার এই বেসিক গুলো শেখার কোনো সুযোগ নেই। মানে এই সেটা হচ্ছে একমাত্র এই কোর্স থেকেই তুমি জানতে পারবে। এবং মুশকিল হচ্ছে যে তুমি যদি আজকে একটা ফাইনাইট এলিমেন্ট সফটওয়্যার ইউজ করো, আর তুমি যদি একটা ফাইনাইট এলিমেন্টের সাবজেক্ট পড়ো, দুটোর মধ্যে খুব খুব ক্লোজলি তুমি রিলেট কিছু করতে পারবে। যেটা তুমি করতে পারো রাদার, সেটা হচ্ছে যে তুমি হাতে একটা অঙ্ক কষলে এবং সেটাকে অ্যানসিসে সলভ করলে ইউজিং অ্যানসিসের বার এলিমেন্ট, ঠিক আছে, লিঙ্ক 180 দিয়ে তুমি সলভ করলে, করে তুমি দুটোর মধ্যে একটা কম্পারিজন দেখতে পাবো, ঠিক আছে। এবং অ্যানসিসটা কেন বলছি, অ্যানসিসের একাডেমিক ভার্সন হচ্ছে ফ্রি টু ডাউনলোড এবং ফ্রি টু ইউজ, মানে ইটস আ ফ্রি লাইসেন্স। তো সেটা তুমি করে দেখতে পারো। এবং পরবর্তীকালে আমরা যখন টু ডি এলিমেন্ট করবো, আমরা 3D করবো না। একটা কারণেই করবো না, সেটা হচ্ছে তুমি যখন 2D করতে শিখে যাবে ফাইনাইট এলিমেন্টে, 3Dটা করা তোমার পক্ষে একটু অসুবিধা হবে। ওকে, 2D আর 3D এর মধ্যে কোনো ডিফারেন্স নেই ফাইনাইট এলিমেন্টে। 1D থেকে 2D তে একটা লিপ আছে, বাট 2D আর 3D ইজ বেসিক্যালি দ্য সেম, ইটস জাস্ট মোর নাম্বারস, ঠিক আছে। তো এবার দেখো যে আমরা এই এইভাবে দুটো সাইডকে লিখেছি, ঠিক আছে। দুদিকে আমার ভি আর ট্রান্সপোজ রয়েছে, ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, এই পরের কয়েকটা স্টেপ খুব ক্রুশিয়াল, একটু ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, এবার আমি কি করলাম, ভি হ্যাট ট্রান্সপোজটাকে কমন নিয়ে নিলাম, ঠিক আছে। কমন নিলে আমি কি পেলাম, কে জিএল ইউ হ্যাট মাইনাস এফ টোটাল, ঠিক আছে, দ্যাট ইকুয়াল 0। এবার ভালো করে খেয়াল করো এই পুরো জিনিসটা কি, লেফট হ্যান্ড সাইডে যে পুরো যে এক্সপ্রেশনটা রয়েছে, লেটস সে দিস ইজ 3 cross 1 or rather 1 cross 3 vector, ঠিক আছে, and there is a 3 cross 1 vector. The product is a scalar. এখানে কিন্তু আমরা একটা স্কেলারকে 0 এর সঙ্গে ইকুয়েট করছি। যদি স্কেলার না হতো আমি তলায় একটা টিল্ডা দিতাম। তো তো ইটস এ ডট প্রোডাক্ট। মানে এখনো অবধি তুমি খেয়াল করে কিনা জানি না, আমি যখনই দুটো সেম সাইজের ভেক্টর নিই, দিয়ে এ ট্রান্সপোজ বি করি, দ্যাট ইজ এ ডট প্রোডাক্ট, ঠিক আছে। এবার এবার দেখো, তার মানে হচ্ছে এই পুরো জিনিসটাকে যদি আমি বলি সিস্টেম অফ ইকুয়েশনস, এইভাবে তো আমরা সিস্টেম অফ ইকুয়েশন লিখি, এ ইউ মাইনাস ভি ইকুয়াল 0 লিখি তো। এটা যেখানে একটা ম্যাট্রিক্স, ইউটা ভেক্টর, ভিটা ভেক্টর, এরকম ভাবে লিখি তো। এটা কি বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? একটা ম্যাট্রিক্স, এখানে একটা ভেক্টর, এখানে আরেকটা ভেক্টর। তো এই জিনিসটাকে আমি ধরো বললাম সিস্টেম অফ ইকুয়েশন, ঠিক আছে, ইকিউ। তাহলে ইকিউটা একটা আমার ভেক্টর হলো, এটা একটা ম্যাট্রিক্স, তার সঙ্গে একটা প্রোডাক্ট নেওয়ার পর এটা একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর হলো, ঠিক আছে। তাহলে আমার বেসিক্যালি টার্ম হচ্ছে v1 টাইমস eq1 প্লাস v2 টাইমস eq2 প্লাস v3 টাইমস eq3, ডট প্রোডাক্ট আগেই বলেছি, দিস ইকুয়ালস, তাই তো? আচ্ছা, এবার দেখো বারবার একটা জিনিস আমাদের বলতে হবে, দিস ইজ ট্রু ফর অল ভি হ্যাট, তাই তো? আগে ভেরিয়েশনটা কি হচ্ছিল, ভি আ ফাংশন অফ এক্স, এখন ভেরিয়েশনটা কি হচ্ছে, আ ভেক্টর অফ 3 ভেরিয়েবলস v1 v2 v3। আগে একটা ইনফাইনাইট ডাইমেনশনাল ফাংশন ভেক্টর ছিল, এখন আমরা একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টরে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। দিয়ে আমরা সেটাকে সলভ করার চেষ্টা করছি, অ্যাপ্রক্সিমেট সলিউশন একটা পাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো এবার দেখো এই যে v1 v2 v3, তার মানে হচ্ছে এই v1 v2 v3 এগুলো হচ্ছে আরবিট্রারি, তাই তো? বোঝা
V being arbitrary means this V1, V2, V3 are arbitrary. তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় যে যে কোনো দুটোকে আমরা ধরে 0 করে দিতে পারি, যে কোনো দুটোকে ধরে তারপর 3 নম্বরটাকে আমরা যা খুশি ভ্যালু নিতে পারি, 1ও নিতে পারি, 10ও নিতে পারি, যে কোনো দুটোকে ধরে 0 করে দিতে পারি, দিয়ে 3 নম্বরটাকে আমরা 1ও নিতে পারি, 10ও নিতে পারি। সব ক্ষেত্রেই হচ্ছে এই ডট প্রোডাক্টটা 0, তাই তো? আগেই বলে দিচ্ছি আরবিট্রারি। আচ্ছা, এবার যদি সেটা করতে পারি তার একটাই মানে দাঁড়ায় যে ফর এনি আরবিট্রারি ভ্যালু অফ v3 if this product is 0, তার মানে হচ্ছে this eq3 is already 0, মানে এই থার্ড রোটা is already 0. সেম ওয়ে আমরা বলতে পারি eq2 is already 0, বলতে পারি তো? সেম ওয়ে আমরা বলতে পারবো না eq1 is already 0, কেন বলতো? কারণ আমরা আরবিট্রারিলি v2 আর v3 কে 0 ধরতেই পারি, কিন্তু v1 এর ভ্যালুর ক্ষেত্রে আমাদের কোনো ফ্রিডম নেই। খেয়াল করে দেখো, বারটা লেফট হ্যান্ডে ফিক্স ছিল, u was given to be 0 at x equals 0, which means u1 was 0, so this was gamma u, which means the variation over here was by definition 0. আচ্ছা আচ্ছা, v1 এর ক্ষেত্রে 1 বা 10 কোনো ভ্যালু নেওয়ার আমাদের ফ্রিডম নেই, v1 is 0, ঠিক আছে? মানে এই টার্মটা এখানে নেই। তাহলে আমাদের সমস্ত আরবিট্রারিনেস এর গল্প ইজ লিমিটেড টু v2 and v3, ঠিক আছে? বুঝা গেল? তার মানে eq1 can be 0 or may as well not be 0, আমি জানি না তো, মানে ইকুয়েশন 1টা 0 হতে পারে আবার নাও হতে পারে, আমি জানি না তো, ঠিক আছে? যেহেতু আমি জানি না, তাহলে আমি তাকে বলবো হচ্ছে আর রেসিডুয়াল, জানি না কত ভ্যালু, ঠিক আছে? ঠিক আছে, তাই যদি হয় তাহলে তাহলে এই v ট্রান্সপোজ, because this is true for all v, because this is true for all v in R three-dimensional vectors, okay? শুধু একটাই কন্ডিশন v1 is 0, তাহলে আমরা লিখতে পারি সিস্টেম অফ ইকুয়েশনটাকে যে kgl টাইমস u hat মাইনাস f টোটাল, আমি ধরে 0 লিখে দিতে পারতাম কিন্তু পারবো না এখন, ঠিক আছে? আমাকে লিখতে হবে রেসিডুয়াল ভেক্টর, রেসিডুয়াল ফোর্স ভেক্টর। এই রেসিডুয়াল ফোর্স ভেক্টরটা দেখতে কিরকম হবে? r00, ঠিক আছে? এটা বোঝা গেল? ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3টা 0, প্রথমটা নয়, যেহেতু নয় কিছু একটা হবে, মানে প্রথমটা হ্যাঁ কি না জানি না, কত ভ্যালু জানি না, যা খুশি হতে পারে, ঠিক আছে? সেই যেহেতু জানি না তার জন্য ওটা হয়ে গেল হচ্ছে আর, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে তো? আচ্ছা, এবার তাহলে আমার গল্পটা দাঁড়াবে হচ্ছে এইরকম। তাহলে আমরা কি করলাম দেখো, আমরা যে এই ফাইনাল এক্সপ্রেশনটা পেলাম এর মধ্যে কোথাও ভেরিয়েশন দেখতে পাচ্ছ তুমি? না, কারণ ভেরিয়েশন আমি সলভ করতে ইন্টারেস্টেডই না। ভেরিয়েশন শুধুমাত্র আমাকে বলে দিল যে এখানে একটা রেসিডুয়াল ফোর্স থাকবে, সেটা কত হবে আমি জানি না, রেসিডুয়াল ফোর্স একটা থাকবে, ঠিক আছে? সেটা 0 হতে পারে, কত হবে আমি জানি না, ঠিক আছে? তার মানে ভেরিয়েশনের কনসেপ্টটাকে আমি থ্রু আউট ইউজ করে গেলাম, ভেরিয়েশনাল ফর্মুলেশন থেকে ফাইনাইট এলিমেন্টের স্টিফনেস ম্যাট্রিক্স ফোর্স ভেক্টর পর্যন্ত, ঠিক আছে? কিন্তু কোথাও আমি ভেরিয়েশনকে সলভ করলাম না, কারণ ভেরিয়েশন আরবিট্রারি, আমি সলভ করতে পারবো না। আমার কাজ হচ্ছে ইউ এর ভ্যালুগুলোকে সলভ করা, এবং যখন আমি ইউ পেয়ে যাব সেখান থেকে আমি স্ট্রেস গুলো বার করব, ঠিক আছে? এবং স্ট্রেস বার করা ইজ বেসিক্যালি টেকিং বেসিক্যালি মাল্টিপ্লাইং বি উইথ ইউ হ্যাট, দ্যাট উইল গিভ ইউ স্ট্রেন, দেন মাল্টিপ্লাইং উইথ ই উইল গিভ ইউ স্ট্রেস, সেইটুকুনি কাজ, ঠিক আছে? সেটা পরে করবো, কিন্তু তার জন্য আমাকে ইউ হেডটা বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এই অবধি যদি বুঝে থাকো তাহলে আবার খেয়াল করো কি হচ্ছে।
এই হচ্ছে তোমার কে গ্লোবাল, দেখতে হচ্ছে এইরকম। ওয়ান মাইনাস ওয়ান জিরো, মাইনাস ওয়ান টু, মাইনাস ওয়ান জিরো, মাইনাস ওয়ান ওয়ান, তাই তো? ঠিক আছে, এর সাইজ কত? 3/3, মানে 3 ডাইমেনশনাল স্কোয়ার ম্যাট্রিক্স, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এবার এবার বলো তো এর র্যাঙ্ক কত? দেখে বলতে পারো এর র্যাঙ্ক কত? আগের দিন আমরা দেখেছিলাম যে একটা স্ট্রিং এর স্টিফনেস ম্যাট্রিক্স দেখতে হয় হচ্ছে এরকম, মাইনাস কে, sorry, k minus k minus k k, and because this row is basically minus 1 times this row, the rank of this matrix is 1. So basically you cannot simply invert this. So what that means is you cannot arbitrarily solve for u1 and u2, both ends of the string. So you'll have to hold somewhere, you'll have to be giving me one of the values, then I can solve for the other one. Same thing applies over here. তুমি দেখো আমি যদি রো 2টার সঙ্গে রো 1টা অ্যাড করি, so I'll get 0 1 minus 1, which is just the negative of the third row. তার মানে তিনটে রো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়, which means the rank is only 2. তার মানে out of the 3 equations only 2 are independent. ঠিক আছে, তার মানে এই ম্যাট্রিক্সটাকে ধরে আমি ইনভার্ট করতে পারি না। ওকে, কিন্তু এই ম্যাট্রিক্সের সাইজ হচ্ছে 3/3, আর আমার কাছে ইকুয়েশন কটা আছে? 3টে ইকুয়েশন আছে। ঠিক আছে, এবার দেখো আমার ইকুয়েশন গুলো কিরকম দেখতে হচ্ছে। ঠিক আছে, প্লাস আর 0 0, ঠিক আছে। তাহলে এর মধ্যে অলরেডি আমি u1টা জানি, তাই তো? এবং যেহেতু জানি, তাহলে এটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো না, আমাকে সলভ করতে হবে ফর u2 and u3। ঠিক আছে, কিন্তু আমার কাছে মোট ইকুয়েশন আছে 3টে। তাহলে আমার থার্ড আননোনটা কি? আর ইয়েস। সো যখন আমি ধরো u2 and u3 সলভ করে ফেলবো, so from the first equation the expression for r is k, so I'm calling it kg, k11 k11 u1 plus kg12 u2 plus kg13 u3, okay, minus f total 1. ঠিক আছে, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই আরটা জিরো হতে পারে, আবার নন জিরো হতে পারে। ঠিক আছে, whatever the case may be, we should be in a position to get it. ঠিক আছে, so when you have the value for u2 and u3 and you have the value for r, then you have the finite element solution. Okay, and then you can go for the post processing. তাহলে ফাইনাইট এলিমেন্টের 3টে পার্ট, একটা হচ্ছে প্রি প্রসেসিং, যেটা আমরা এতক্ষণ অবধি করেছিলাম। ঠিক আছে, solution is where you solve the system matrix, and the third part is post processing, where you can use those u1 u2 u3 values to get your stresses. আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি এক্ষেত্রে তোমাকে একটা প্রবলেম দিই। ঠিক আছে, this is your second assignment. Okay, so L is 1 meter, cross section area is 10 to the power -4 meters squared. Okay,
So basically 1 centimeter squared. Young's modulus is 200 GPa. I hope you know what is GPa. ঠিক আছে? এবার solve with two linear elements. ঠিক আছে? Q is Q0 equal 100 Newton per meter. ওকে, এবার এর মধ্যে আমি তোমাকে দুটো কেস দিচ্ছি। কেস এ হচ্ছে the point load is 0 and case B হচ্ছে the point load is compressive in nature minus 100 Newton. ঠিক আছে? ঠিক আছে, তাহলে দুটো ক্ষেত্রে হচ্ছে তুমি এই U2 U3 and reaction force এগুলো বার করবে, প্লাস হচ্ছে তুমি স্ট্রেস গুলো ক্যালকুলেট করবে, দুটো এলিমেন্টের মধ্যে স্ট্রেস কত হচ্ছে। ঠিক আছে, তার মানে this is how your U would change with X. Okay, so obviously at the fixed end it is 0. ঠিক আছে, this is probably the first line and this is probably the second line. তাহলে U এর সলিউশনটা হবে পিস ওয়াইজ লাইন। হয়তো যদি তুমি ইন্টিগ্রেট করে সলভ করতে, ঠিক আছে, বিকজ দের ইজ এ নন জিরো কিউ, তার মানে হচ্ছে ইউ এর একটা নন লিনিয়ার ভেরিয়েশন হবে। তুমি যদি হয়তো ইন্টিগ্রেট করে সলভ করতে তাহলে হয়তো এরকম একটা কার্ভ পেতে। ঠিক আছে, আর যেহেতু তুমি ফাইনাইট এলিমেন্ট ইউজ করে সলভ করছো, ইউল গেট অ্যান অ্যাপ্রক্সিমেট সলিউশন। সো আই নিড ইউ টু গেট দ্য অ্যাকচুয়াল সলিউশন and compare it against your finite element solution. আচ্ছা, ঠিক আছে, so do that for displacement and also do that for the stress. ওকে, তাহলে স্ট্রেসটা তোমার হয়তো অ্যাকচুয়াল সলিউশনটা ওরকম একটা লিনিয়ার সলিউশন হতো, ঠিক আছে, with x, but you would probably get something like this. Okay, so try to get these two solutions. ঠিক আছে, ঠিক আছে, I think that would give you good enough practice. মানে এই যে আজকে যে অ্যাসাইনমেন্ট গুলো দিলাম এই কটা করলেই তোমার I think you'll have a good enough practice. ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমি একটু কনফিউজড কি করা উচিত, বিকজ উই হ্যাভ সাম টাইম, আমরা হয়তো 10-15 মিনিট ডিসকাস করতে পারি, কিন্তু দ্য টপিক দ্যাট আই ওয়ান্ট টু ডিসকাস ইজ হায়ার অর্ডার এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা, তো সেটা করতে গেলে সেটা একটু ব্রিফিংটাই করি, কারণ সেটা পুরো ডিটেলে গেলে আজকে কভার হবে না। ঠিক আছে, তো সেটা একটু ইন্ট্রোডাকশনটাই করছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই অবধি অ্যাসাইনমেন্ট সব বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো হায়ার অর্ডার এলিমেন্ট আমরা দেখলাম যে আমরা পুরো প্রবলেমটাকে একটা এলিমেন্ট নিয়েও সলভ করতে পারতাম, সিঙ্গেল এলিমেন্ট, সিঙ্গেল লিনিয়ার এলিমেন্ট। ঠিক আছে, দুটো লিনিয়ার এলিমেন্ট নিয়ে সলভ করতে পারি। Obviously when I take two linear elements I'm introducing more nodes and hence I'm introducing more degrees of freedom. Okay, so this is a 3 DOF system and this is a 2 DOF system. Okay, what I could have also gone, so this is going one way, and in a lateral way what I could have also done is I could have taken 3 different nodes. ঠিক আছে,
I could have taken 3 different nodes, okay, but made it into a single element, okay, which means this u1, u2 and u3 would be a part of a single element. ঠিক আছে? আচ্ছা আচ্ছা And obviously this u1, u2 and u3 are going to be contributing to the coefficients of the polynomials of the shape function. Sorry, ভুল বলা হলো আমার. What I'm trying to say is u would be some polynomial function of xi, just like the linear case, as the line is also a polynomial. So u is some polynomial of xi. Okay. So when you have 2 nodes, 2 degrees of freedom per element, then those u1 and u2 contribute to the polynomial. Okay, and because they are 2 coefficients, you end up getting a straight line. Because there are 2 independent coefficients, you get the polynomial, resulting polynomial is a straight line. But if you had 3 independent variables, 3 independent coefficients, then the resulting polynomial should be polynomial. So sorry. A quadratic polynomial or a parabola. So u is u1 n1 plus u2 n2 plus u3 n3. ঠিক আছে? তো কেন আমরা এরকমই যাব? প্রথম কথা হচ্ছে যে দুটো ক্ষেত্রেই whether I take more linear elements, lower order element, or if I go for a higher order element, দেখো এরকম ভাবে তিনটের জায়গায় চারটে নিয়ে তুমি কিউবিক কার্ভও ভাবতে পারো, কিন্তু টু বি ফ্র্যাঙ্ক কোনো ফাইনাল এলিমেন্ট টুলই লিনিয়ার আর কোয়াড্রেটিক এর বাইরে যায় না, ঠিক আছে? So when you have to have more degrees of freedom, see, the basic thing is in finite element, higher number of degrees of freedom is higher number of accuracy in gross terms. That may not be universally true, but in gross terms, that's what that means. Okay, I mean, it is actually universally true, but the thing is, after certain point, okay, having higher number of degrees of freedom doesn't, add up to the accuracy much. So the computational cost will be more compared to the gain in accuracy. So up to that point, okay, having higher number of degrees of freedom means higher accuracy with reasonable increment in computational cost. So the thing is, there are 2 ways to incorporate higher number of degrees of freedom. One is by simply having higher number of elements, the other one being having higher order elements. Okay, এই higher order elemented ক্ষেত্রে কোনো সফটওয়্যার টুল rather কোনো ক্ষেত্রেই going beyond quadratic is not prescribed. Okay, what one can do is one can have higher number of quadratic elements, মানে মেশ রিফাইনমেন্টও করব, আবার হচ্ছে পলিনোমিয়ালটাও হায়ার অর্ডার নেব, মানে কোয়াড্রেটিক নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? So you can use the mix of both. Okay, one of them is called H refinement, the other one is called P refinement. I am slightly confused which one is what. Okay, maybe this one is H refinement and this one is P refinement, but together you can achieve the amount of accuracy that you want. But why do you want to go for either? মানে তুমি H refinement কেন করবে আর P refinement কেন করবে? প্রথম কথা হচ্ছে যে আমরা যখন এই হায়ার অর্ডার পলিনোমিয়াল নিয়ে কাজ করব, তুমি দেখবে এই যে ইন্টিগ্রেশন গুলো একটু ডিফিকাল্ট, ঠিক আছে? এবং হচ্ছে যে তুমি যে এক্সপ্রেশন গুলো পাও সেগুলো খুব ইনটিউটিভ না, একটু ডিফিকাল্ট, ঠিক আছে? আরো একটা ইস্যু আছে যেটা একটু পরে কথা বলবো, ঠিক আছে? রাদার সেটা ম্যাটার করে হচ্ছে 2D বা 3D তে, ঠিক আছে? রাদার দ্য ফ্যাক্ট ইজ, তুমি যদি ভেবে দেখো যে লোয়ার অর্ডার এলিমেন্টের ক্ষেত্রে হোয়াট এভার নোড ইউ হ্যাভ, all those nodes are boundary nodes. মানে এলিমেন্টের বাউন্ডারিতে রয়েছে। তার মানে কি, আমি যদি এখানে পরপর 100টা এলিমেন্ট নিয়ে যাই, সেই নোডটা বাকি দুটো সবসময় দুটো এলিমেন্টের মধ্যে শেয়ার হবে। একটা নোড সবসময় দুটো এলিমেন্টের মধ্যে শেয়ার হচ্ছে, এক্সেপ্ট ফর দ্য এক্সট্রিম 2 বাউন্ডারি নোডস, তাই তো? শেয়ার হচ্ছে তো? আচ্ছা, কিন্তু এখানে যেটা হয়, একটা করে মিড সাইড নোড চলে আসে। যে নোডটা আমি যখন এখানে একটা সেকেন্ড এলিমেন্ট নেবো, সেকেন্ড কোয়াড্রেটিক এলিমেন্ট আমি যদি নিই, আরো 3খানা নোড, ঠিক আছে? তো তার মধ্যেও যেটা হবে, একটা করে নোড মাঝখানে চলে আসবে, যেটা কারোর মধ্যে শেয়ার্ড হবে না, ঠিক আছে? এই যে নন শেয়ার্ড নোড, দ্যাট ইনক্রিজেস দ্য নোড কাউন্ট, নট সো মাচ ইন 1D, বাট ইফ ইউ মুভ টু 2D, 2D তে কি হবে, এই হচ্ছে লোয়ার অর্ডার এলিমেন্ট,
আর হায়ার অর্ডার এলিমেন্টে আমার 4টের জায়গায় 2 স্কোয়ার 4-এর জায়গায় 3 স্কোয়ার 9খানা নোড হবে, ঠিক আছে? এবার আমি যদি একটা হিউজ মেশ নিই, ঠিক আছে, সব দিকে এলিমেন্ট রয়েছে, তাহলে তুমি দেখবে যে এই নোডটা 4টে এলিমেন্টের মধ্যে শেয়ার হচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ? এই যে নোডটা মিড সাইড যে নোডটা সেটা 2টো এলিমেন্টের মধ্যে শেয়ার হচ্ছে, আর মিড বডি যে নোডটা সেটা কারোর মধ্যে শেয়ার হচ্ছে না। তার ফলে কি হয় যে নোড কাউন্ট বাই এলিমেন্ট কাউন্ট এটা সাবস্ট্যান্সিয়াল হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার এলিমেন্ট কাউন্টটা কেন ম্যাটার করে? তুমি একটা এলিমেন্টকে একদম একটা সেপারেট জগৎ হিসেবে ট্রিট করছো, মানে তুমি দেখলে একটা স্ট্রেসের ভেরিয়েশন আমরা এরকম একটা পেলাম, এন্ড উই আর হ্যাপি উইথ দ্যাট, যে তার মধ্যে স্ট্রেসটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এই এলিমেন্ট কাউন্ট তুমি যত বাড়াতে পারবে এই বিষয়টাকে তত বেশি অ্যাড্রেস করা যায়, ঠিক আছে? এবং সেটা লোয়ার অর্ডার এলিমেন্টের ক্ষেত্রেও যেরকম তেমনি হায়ার অর্ডার এলিমেন্টের ক্ষেত্রেও তাই, ঠিক আছে? এবার এবার আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে হায়ার অর্ডার এলিমেন্টের ক্ষেত্রে ওই এলিমেন্টের নাম্বারটা বাড়াতে গেলে নোড নাম্বারটা তার বহুগুণে বেড়ে যায়, ওয়ারএজ তুমি যদি মানে লোয়ার অর্ডার এলিমেন্টের ক্ষেত্রে দেখো, the node count to element count ratio is just 1. খেয়াল করে দেখো এই নোডটাই shared by 4 elements. For a huge mesh, all nodes are basically shared with 4 elements. Okay, তার মানে হচ্ছে একটা এলিমেন্টের 4টে নোড আছে এবং একটা নোড 4টে এলিমেন্টের মধ্যে শেয়ার, সো নোড কাউন্ট এলিমেন্ট কাউন্ট টেন্ডস টু 1, আচ্ছা, ঠিক আছে? and this thing will tend to something else, it basically probably tends to 4. ওকে, এন্ড আরো একটা মজার ব্যাপার হচ্ছে, একটা জিনিস দেখো, এই ডিগ্রি অফ ফ্রিডম গুলো কিন্তু এলিমেন্টের সঙ্গে অ্যাটাচ না, নোডের সঙ্গে অ্যাটাচ। তার মানে হচ্ছে নোড কাউন্ট যত বেড়ে যাবে ডিগ্রি অফ ফ্রিডমও তত বেড়ে যাবে। তার মানে তুমি কিন্তু একটা কনস্ট্যান্ট চলে আসছে তোমার এলিমেন্ট কাউন্ট বাড়ানো, ঠিক আছে? আরো একটা সবচেয়ে বড় কথা, যে তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কম্পিটিশনাল কস্ট বহুগুণে বেড়ে যায় তুমি যদি হায়ার অর্ডার এলিমেন্ট এভাবে মডেল করতে যাও। আর 2 নম্বর হচ্ছে যে এর ফর্মুলেশনটাও খুব সিম্পল। লোয়ার অর্ডার এলিমেন্ট আমরা যেটা এখন অব্দি দেখে এলাম, ইটস টু ড্যাম ইনটিউটিভ অ্যান্ড ইটস এক্সট্রিমলি ইজি। ওকে, কিন্তু হায়ার অর্ডার এলিমেন্টের ক্ষেত্রে সেটা আমরা বলতে পারি না, আমরা করতে গিয়েই দেখতে পাবো যে আমরা কি কি ধরনের কমপ্লিকেশনে পৌঁছচ্ছি। তো তো সেইগুলো আমরা অ্যাড্রেস করব, বাট বাই দ্য ওয়ে এই মুহূর্তে আমরা সেই পার্টে যাচ্ছি না। তো এবার আমরা উল্টো আর্গুমেন্টটা দেখি যে আমরা মানে অ্যাটলিস্ট লিনিয়ার থেকে কোয়াড্রেটিকে কেন যাব, ঠিক আছে? লিনিয়ার থেকে কোয়াড্রেটিক বা হায়ার অর্ডার এলিমেন্টে আমরা এই জন্য যাব, তুমি দেখো, বিকজ ইট ইউজেস আ কোয়াড্রেটিক শেপ ফাংশন, সো ইউ চেঞ্জেস অ্যাজ আ কোয়াড্রেটিক কার্ভ। ওকে, সো দিস ইজ ইউর এফি সলিউশন। It may not be exactly your analytical solution. Okay, it still may not be your analytical solution, but it would be more accurate, okay, compared to your linear solution. Actually, there is even if you add 10 different linear element instead of a single quadratic element, you probably be more accurate, okay, but it will still be piecewise linear curve, whereas quadratic solution মানে কোন ক্ষেত্রে হয়তো instead of taking 5 linear element, by taking a single quadratic element you can accurately trace the solution very closely, may not be exactly same but very closely you can trace the exact solution, ঠিক আছে? মানে you can approach accuracy really fast, ঠিক আছে? So that can be the argument behind using a higher element. In either way we should be capable of knowing everything. Okay, so xi, so this is our higher order element, single element. Okay, তো এখানে আমাদের ন্যাচারাল কোঅর্ডিনেটটা চেঞ্জ করছে from -1 then 0 over here and 1, ভেরিয়েশনটা কিন্তু আমরা -1 থেকে 1 ই নিলাম, ঠিক আছে? আচ্ছা, x কিভাবে চেঞ্জ করছে, x1 x2 x3, ঠিক আছে? আচ্ছা, u কিভাবে চেঞ্জ করছে, u1 very intuitive, u1 u2 u3, and same goes for v, v1 v2 v3.
ঠিক আছে? তো আমার 3টে শেপ ফাংশন আছে। তো শেপ ফাংশন গুলো প্লট করলে এইরকম দেখতে হবে। ওকে, শেপ ফাংশনের কন্ডিশন কি হবে? n I at xi j is 1. Delta I. Yes, I. Kronecker delta I. If I equal j, 0 otherwise. ঠিক আছে? তার মানে আমার n1 টা দেখতে এরকম হবে। ধরা যাক এই ভ্যালুটা হচ্ছে 1, তাহলে আমার n1 টা দেখতে হবে হচ্ছে এইরকম। ওকে, সো দিস ইজ আচ্ছা আমি এটা মাঝখানে নিয়ে ফেলছি না। So this is my xi axis, and this one is, let's say, -1, this one is 1, and this one is 0. তো আমার n1 এরকম ভাবে চেঞ্জ করছে, এখানে ভ্যালুটা হচ্ছে 1, then it becomes 0 at both the nodes. এরকমই হতে হবে, গ্রাফটা আর কোনো উপায় নেই, কোয়াড্রেটিক কার্ভ, প্যারাবোলা, ঠিক আছে? আচ্ছা, n3 would be something like this. Mirror image. n2 কিরকম হবে বলো তো? Top মানে এখানে- opposite. হ্যাঁ, এরকম হতে হবে, হ্যাঁ, দুটো প্যারাবোলা হতে হবে, ঠিক আছে? Actually, n2 টা is very intuitive. You see, it is 1 minus xi squared. ঠিক আছে? তো তো আমরা কিভাবে লিখবো ফাংশনটাকে? ধরা যাক আমি n1 লিখতে চাইছি, তো আমি কি বলেছি? n1 would be 0 at xi2 and xi3, ঠিক আছে? তাহলে আমি কি করি? এটাকে লিখি xi minus xi2, xi minus xi3, এরকম লিখে দিই, ঠিক আছে? এরকম যদি লিখে দিই তাহলে অবভিয়াসলি এই দুটো জায়গায় 0 হবে, তাই তো? এবার xi2 এর ভ্যালু কত? 0. xi2 0, xi3 1. 1, তাহলে এই এক্সপ্রেশনটা দেখতে হবে হচ্ছে এইরকম, xi টাইমস xi minus 1, তাই তো? আচ্ছা, এবার এখানে আমি যেটা করব, যে আরেকটা কন্ডিশন হচ্ছে যে n মানে নোড 1 এ n1 এর ভ্যালু হতে হবে 1, ঠিক আছে? সেটা আমরা চেক করব, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে -1 সাবস্টিটিউট করি, আমি এর ভ্যালুটা কত পাচ্ছি? -1 বসালে -2 পাচ্ছি, তাহলে আমাকে এখানে একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে আমাকে একটা স্কেলিং করতে হবে, ঠিক আছে? আচ্ছা, লেটস ট্রাই n3। তাহলে n3 আমরা এরকম ভাবে লিখি xi minus xi1, xi minus xi2, which would be xi 1 plus xi, ঠিক আছে? এবার এখানে যদি আমি এখানে xi equals 1 বসাই, আমি কত পাবো? 2 পাবো, হ্যাঁ, আবার হাফ, সো আই ডিভাইড বাই 2। n2 এর ক্ষেত্রে আমি কি করলাম? 1 plus xi, 1 minus xi, ঠিক আছে? এবার এখানে xi এর ভ্যালু আমি 0 বসিয়ে দিলাম, কত পাবো? 1। তাহলে এখানে স্কেলিং এর দরকার নেই, ঠিক আছে? 1 minus xi squared হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা 3টে শেপ ফাংশন বার করে নিতে পারলাম, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা ছোট্ট ট্রিক করব, ঠিক আছে? এন্ড উইথ দ্যাট উইল এন্ড টুডেস ক্লাস। সেটা হচ্ছে যে আমরা x কে কি লিখতে পারি? n1 x1 প্লাস n2 x2 প্লাস n3 x3, n3 x3, তাই তো? আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে যে তুমি n1 n2 আর n3 সব এক্সপ্রেশন গুলো লিখে দাও। না, তুমি খাতায় লেখো, আচ্ছা, ঠিক আছে? তার মানে x is a quadratic function of xi, তাই তো? x is a quadratic function of xi, isoparametric formulation। তার মানে x is supposed to behave something like this, either this way or this way, ঠিক আছে? বুঝতে পারছো তো কি হলো? তার মানেটা যেটা হয়
যে হুম, মানে হুম। ফিজিক্যাল কোঅর্ডিনেটটা অ্যাকচুয়ালি ন্যাচারাল কোঅর্ডিনেটের সঙ্গে মানে লিনিয়ার ওয়েতে চেঞ্জ করছে না, ঠিক আছে? এবং হুম, তার মানে হুম, হচ্ছে যে ধরো তুমি আহ, উম, আহ, মানে দ্যাট ইজ সামথিং ইউ ডু নট ওয়ান্ট। মানে তুমি ফিজিক্যাল সরি তোমার ন্যাচারাল কোঅর্ডিনেট যেটা, সেটা দিয়ে হচ্ছে তুমি তোমার ফাইনাইট এলিমেন্টের মেশটাকে তুমি দেখছো, সমস্ত কিছু ম্যাপিং এটসেট্রা তুমি ন্যাচারাল কোঅর্ডিনেট দিয়ে করছো, ঠিক আছে? হুম, তার মানে তুমি হুম, চাইবে যে তোমার ন্যাচারাল কোঅর্ডিনেটটা ভেরিয়েশনটা তোমার ফিজিক্যাল কোঅর্ডিনেটের ভেরিয়েশনের সঙ্গে ইউনিফর্মলি হোক। তুমি হুম, আমার আইডিয়াটা বুঝতে পারছো? মানে ধরো দেখা হুম, গেল যে একটা এইটুকুনি এজ রয়েছে, এখানে আমার ন্যাচারাল কোঅর্ডিনেটেড ভেরিয়েশনটা 0 to 1 হলো, ঠিক আছে? ইনফ্যাক্ট টুডিতে এরকম কিছু কেসেস আসবেও। আবার এইরকম একটা এজ রয়েছে, এত বড় একটা এজ রয়েছে, সেখানেও আমার ন্যাচারাল কোঅর্ডিনেটেড ভেরিয়েশনটা 0 to 1 হলো। কিন্তু ইন জেনারেল তুমি এরকম একটা সিচুয়েশন চাইবে না। রাদার টুডিতেও তুমি যখন 2D বা 3D তেও তুমি যখন এই ধরনের এলিমেন্ট পাবে, তখন তোমাকে যে কোনো ফাইন্ড এলিমেন্ট সফটওয়্যার তুমি যদি ইউজ করো, ইট উইল শো আ ওয়ার্নিং দ্যাট ইউর এলিমেন্টস আর ভেরি স্কিউড ইন নেচার। মানে তুমি একটা ডিরেকশনকে অনেক বেশি পাত্তা দিচ্ছ কম্পেয়ার টু আদার ডিরেকশন, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি ধরো 1D তেও যদি তুমি ভাবো যে তোমার জাইয়ের চেঞ্জ হলো, ঠিক আছে, এইটুকুনি ফিজিক্যাল কোঅর্ডিনেট চেঞ্জের জন্য তোমার জাইয়ের চেঞ্জ হলো -1 to 1। আবার এখান থেকে এর 3 গুণ, ঠিক আছে, চেঞ্জ হলো। মানে ধরো এটা হচ্ছে 1 স্কোয়ার্ড 1 আর এটা হচ্ছে তোমার 2 স্কোয়ার্ড 4, ঠিক আছে? মানে যেহেতু এইখান থেকে জাইয়ের ভ্যালুটা -1 to 0, এই চেঞ্জটা হচ্ছে 1 এর, আবার -1 to 1 এই চেঞ্জটা হচ্ছে 4 এর। তুমি দেখলে হয়তো এখান থেকে এই অব্দি চেঞ্জটা হলো হচ্ছে মানে ফিজিক্যাল কোঅর্ডিনেট চেঞ্জ হলো 1 ভাগ, আর এখানে 3 ভাগ চেঞ্জ হলো। ওকে, দ্যাট ইজ নট ডিজায়ারেবল, ইউ ওয়ান্ট ইট টু বি ইউনিফর্ম। সো হাউ ডু ইউ মেক ইট ইউনিফর্ম? ইউ সাবস্টিটিউট দিস। সি, your finite element formulation never constrains you to take your mid-side node, okay, at a particular location. মানে তুমি মিড সাইড নোডটাকে এখানেও নিতে পারো, এখানেও নিতে পারো, যেখানে খুশি নিতে পারো, ঠিক আছে? হুম, বিকজ দ্যাট ডাজন্ট ডিফাইন দ্য বাউন্ডারি। তুমি যদি পুরো বারটাকে একটা এলিমেন্ট দিয়ে মডেল করতে চাও, মিড সাইড নোডটা তুমি যেখানে খুশি নিতে পারো। যেমন হচ্ছে তুমি যদি দুটো লিনিয়ার এলিমেন্ট দিয়ে মডেল করতে, তুমি দুটো এলিমেন্টের যে যা খুশি সাইজ নিতে পারতে, সেই ফ্রিডমটা তোমার ছিল, ঠিক আছে? ম্যাথামেটিক্যালি অ্যাটলিস্ট ছিল। প্র্যাকটিক্যাল কিনা হুম, সেটা পরে, কিন্তু ছিল। তেমনি মিড সাইড নোডের ক্ষেত্রেও সেই ফ্রিডমটা থাকে প্রত্যেক হায়ার অর্ডার এলিমেন্টের জন্য। সেটা তুমি দুটোই নাও বা একটাই নাও বা 10টাই নাও, তুমি mid side node you have the full freedom to do anywhere. But now you are deliberately making a choice, okay, so that you give equal importance to the to the each half of the physical coordinate, ঠিক আছে? Physical coordinate is changing from x1 to x3, okay, to give equal importance to each location. Okay, this is how what you do. আচ্ছা, তো আমরা যেটা করব, আমরা যেটা করব হচ্ছে you take x2 to be x1 plus x3/2, ঠিক আছে? এবার এইটা সাবস্টিটিউট করে দেখো তো x এর এক্সপ্রেশনটা কি আসে। x1 plus x3/2 into 1 minus xi/2. হুম,
মানে আদতে তুমি একটু খেয়াল করে দেখতে পাবে যে ইউ ক্যান রাইট ইট টু বি সামথিং লাইক দিস। It becomes a linear function in xi. It becomes a linear, first of all, it becomes a linear function. Xi squared termটা থাকছে না, and you can write it to be something like this. এই যে ফর্মে লিখলে তখন তুমি খেয়াল করে দেখতে পারবে these are the two shape functions from the linear bar element. তাই তো? তার মানে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে dx dxi just like the previous case is le by 2. ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো আমার যদিও মানে এফি ফর্মুলেশনটা কোয়াড্রেটিক, শেপ ফাংশনস আর অল কোয়াড্রেটিক, কিন্তু আমার ফিজিক্যাল কোঅর্ডিনেটের ভেরিয়েশনটাকে আমি ডেলিবারেটলি লিনিয়ার রাখলাম। এবং এখান থেকে আরেকটা জিনিস আবার ভেরিফাইড হলো যে লিনিয়ার ফাংশন ইজ অলসো আ কোয়াড্রেটিক ফাংশন। ঠিক আছে, যাই হোক এই অবধি আইডিয়া রেখে আমরা আজকের ক্লাসটা শেষ করি। আমরা আবার আমি তোমাকে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছি, সো মেবি উই ক্যান ডিসকাস অন টিউসডে। ঠিক আছে, ঠিক আছে, টাইম এরকম 6:30। 6:30 বেটার হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আমি আর তো কোনো কোশ্চেন নেই আশা করি তোমার? না, আমি পড়বো, তারপর নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো। ঠিক আছে, ঠিক আছে। এখন অবধি কি কোথাও মনে হচ্ছে যে মানে আরেকটু স্পিডে গেলে ভালো হয়, বা কোথাও কি মনে হচ্ছে যে মানে এই পার্টটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এরকম কিছু মনে হচ্ছে কি? না, ডিফিকাল্ট লাগছে না, বাট স্পিডে যেতে পারেন, স্পিডে গেলে অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।